আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার সবাই অবগত যে বাংলাদেশে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত। ইন্টারিম গভর্নমেন্ট সরকার পরিচালনা করছে। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের সরকারকে বাংলাদেশকে তাদের নিজস্ব একটি সরকার, একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিল। আর এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালুর মধ্য দিয়ে তারা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। বিচার বিভাগ, সিকিউরিটি ফোর্সেস, সংবাদপত্রের স্বাধীনতা ও জবাবদিহিতা, চিকিৎসা ব্যবস্থা, যানজট এবং প্রবাসী কল্যাণ। তাই এই সমস্ত বিষয় বা ক্ষেত্রে স্বভাবত কারণেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে জনগণের আশা ও প্রত্যাশাটাও খানিকটা বেশি। তাই আমরা আজকে আলোচনা করব যে জনমানুষের প্রত্যাশাগুলো কী কী এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে। আমরা ক্যাটাগরিক্যালি 7টি বিষয়ে আলোচনা করব। আমরা যদি প্রথমেই চিন্তা করি যে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে জনগণ কী চিন্তা করতেছে। বিচার বিভাগের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিচার বিভাগ হচ্ছে এক্সিকিউটিভ বডিকে মনিটর করে, এক্সিকিউটিভ বডিকে কন্ট্রোল করে। আবার অন্যদিকে এক্সিকিউটিভ বডি অর্থাৎ নির্বাহী বিভাগে বিচার বিভাগের কণ্ঠরোধ করার চেষ্টা করে। আর বিগত স্বৈর সরকার বিচার বিভাগের কণ্ঠরোধের মাধ্যমে যাচ্ছে তাই কাটাছেঁড়া করেছে এবং বিচার বিভাগকে পদদলিত মথিত করেছে। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার পাওয়া বাংলাদেশে যেন একেবারেই অকল্পনীয় হয়েছে। এ অবস্থায় কিভাবে আমরা বিচার বিভাগ একটা সুষ্ঠু, সুন্দর ও স্বাধীন বিচার বিভাগকে পেতে পারি, তা এক্ষেত্রে আমাদের কয়েকটি পয়েন্ট আমরা উল্লেখ করতে চাই। যেমন সর্বপ্রথমে যেটা করতে হবে, সেপারেশন অফ পাওয়ার করতে হবে, অর্থাৎ নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পাওয়ার ভিন্নতা থাকবে। বিচার বিভাগের কে সঠিকভাবে পরিচালনার জন্য যেটা করা দরকার, বিচারিক কার্যক্রমগুলোকে মনিটর করা, বিচার বিভাগকে মনিটরের জন্য একটা ওয়াচ ডগ তৈরি করা, মনিটরিং সেল তৈরি করা, পাশাপাশি আইন কমিশনকে ঢেলে সাজানো। এই আইন কমিশন সম্পর্কে একটা কথা না বললেই নয়। এই সাবেক বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা কে নষ্ট করার জন্য তিনি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করে দেয়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, হাসিনা সরকার একটা স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে গত 15টা বছর বাংলাদেশের ভাগ্যাকাশের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। পাশাপাশি বিচার বিভাগের জন্য যা করা দরকার, বিচারিকদের বিচারিক কাজের জবাবদিহিতার জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করা। অফকোর্স আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে প্রচুর মামলার জট রয়েছে। এই মামলার জটকে নিরসনের জন্য বিচার বৃদ্ধি, বিচার কার্যালয় বৃদ্ধি, রিমোট হিয়ারিং সিস্টেমগুলোকে বাংলাদেশে চালু করা, আধুনিক বিচার কাঠামো গড়ে তোলা, বিচারকদের আধুনিক ট্রেনিং প্রদানের ব্যবস্থা করা। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, স্বাধীন বিচার বিভাগের জন্য বিচারকদের রাজনীতি একেবারে নিষিদ্ধ করে দেওয়া। বিচারকরা যদি কোনো রাজনীতিতে জড়ায় তাহলে কখনোই তাদের পক্ষে আইনের ঊর্ধ্বে এসে ন্যায় বিচার করা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আমরা এবার একটু নজর দিতে চাই শিক্ষা ব্যবস্থার কী কী সংস্কার বা উন্নতি করা দরকার। আমরা বলেছি নৈতিকতা সম্বলিত আধুনিক ও বিজ্ঞান মনস্ক একটি শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার। এক্ষেত্রে যেটা করা দরকার, সবার আগে শিক্ষাক্ষেত্রে কমপক্ষে বাজেটের 5% বরাদ্দ দেওয়া দরকার। ছাত্র ও শিক্ষক রাজনীতিকে বাংলাদেশ থেকে একেবারে বন্ধ করে দেওয়া দরকার। মেধাবীদের মূল্যায়ন করা আর মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকেই শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি কলেজগুলোতে নিয়োগ দেওয়া, মেধা পাচারকে বন্ধ করা, ব্যবসায়িক শিক্ষার প্রসার করা। নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রায় প্রতিটি শ্রেণীতে যদি রাখা যায় তাহলে খুবই ভালো হয়। উন্নত সিলেবাসে প্রণয়ন করে সিলেবাস থেকে হাবিজাবি এক ব্যক্তিকে বা পরিবার একটি পরিবার কেন্দ্রিক গুণগান বন্ধ করে দেওয়া, বরং বাংলাদেশকে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যকে অগ্রাধিকার দেওয়া। সরকার পরিবর্তনের সাথে সাথেই
নতুন সরকার এসে শিক্ষা ব্যবস্থাটাকে আবার কাটাছেটা করে, শিক্ষা পদ্ধতি সিলেবাসকে কাটাছেটা করে তাদের নিজেদের মতো করে শিক্ষা কার্যক্রম চলকে, এই এই অবস্থাটাকে আইন করে একেবারে বন্ধ করে দেওয়া, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, গবেষণা খাতে আরও বরাদ্দ বৃদ্ধি করা, আধুনিক অবকাঠামো গড়ে তোলা, অনলাইন ক্লাস চালু করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা করা। অফকোর্স প্রাথমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজ পর্যন্ত ফ্রি স্কুল ব্যবস্থা করা, ফ্রি মিল চালু করা যেতে পারে, বিনামূল্যে কলেজে পর্যন্ত, আমরা আগেই বলেছি কলেজ বিনামূল্যে কলেজে পর্যন্ত ফ্রি স্কুলিং সিস্টেম চালু করা, টিচারদের স্ট্যান্ডার্ড মেনটেন করা। টিচারদের যদি স্ট্যান্ডার্ড মেনটেন না করা যায় তাহলে কখনোই আপনি ভালো এডুকেশন সিস্টেম পাবেন না। কিন্ডারগার্টেন, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসার মধ্যে কওমি, আলিয়া, ইফতেদায়ী শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি সমন্বয় সাধন করা, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা, যথাযথ মাদ্রাসা ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না তোলা, শিক্ষকদের শিক্ষা কার্যক্রম কে মনিটর করার জন্য একটা মনিটরিং সেলের ব্যবস্থা করা, টিচার প্যারেন্টিং লিয়াজো থাকা, শিক্ষক, শিক্ষালয়, শিক্ষা বোর্ড সকল ক্ষেত্রেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আমরা যদি এই ব্যবস্থাগুলোকে কার্যকর, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই ব্যবস্থাগুলোকে যদি কার্যকর করতে পারি তাহলে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আগামীতে আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো। আমরা একটু বাংলাদেশের সিকিউরিটি ফোর্সের দিকে তাকাই এবার। বাংলাদেশের আইন ও পুলিশ প্রশাসন বা পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনীর জন্য একটা স্বাধীন সিকিউরিটি ফোর্সেস গঠন করতে হবে। আইন ও শৃঙ্খলা বাহিনীকে অফকোর্স জবাবদিহিতার আওতায় আনতে হবে। পাশাপাশি তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে তারা কখনোই কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না। পুলিশ রাজনীতি বা কোনো দলের প্রতি বিশেষ রাগ, অনুরাগ বা বিরাগ থেকে বহির্ভূত থাকার জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করা, আধুনিক পুলিশিং ব্যবস্থা কায়েম করা, পুলিশের প্রশাসনের বেতন বৃদ্ধি করা এবং পুলিশদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র, আবার এই অস্ত্র ব্যবহারের জন্য তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, আধুনিক পুলিশকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সমস্ত রাজনৈতিক নিয়োগগুলোকে বন্ধ করে দেওয়া, কখনোই যাতে কেউ রাজনৈতিকভাবে নিয়োগ না পায় সেটাকে খুব দক্ষতার সাথে মনিটর করা বা দেখা, পুলিশকে স্বাধীন ক্ষমতা প্রদান করা এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, নৈতিকতা ট্রেনিং দেওয়া পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তদারকি করার জন্য একটা মনিটরিং সেল থাকতে হবে। অর্থাৎ পুলিশকে, আধুনিক পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ইনক্লুডিং র্যাব, বিজিবিকে, সেনাবাহিনীকে আধুনিক আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত করার জন্য তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাদেরকে কখনোই লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা যাবে না। আমরা এ পর্যায়ে একটু দেখতে চাই আধুনিক চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার কী কী সংস্কার করা দরকার। দেখেন, বাংলাদেশে একটা জনবসতি পূর্ণ দেশ। বাংলাদেশে প্রায় 18 কোটির উপরে জনসংখ্যা, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য আমাদের ডাক্তারদের সংখ্যা খুবই অপ্রতুল। আবার এক্ষেত্রে পুরুষ ডাক্তার এবং মহিলা ডাক্তার কিছু তারতম্য রয়েছে, কিছু ব্যবধান রয়েছে। পাশাপাশি শহরের চিকিৎসা ব্যবস্থা, গ্রামের চিকিৎসা ব্যবস্থা, শহরের চেম্বার, বাইরের চেম্বার, এই বিষয়গুলো রয়েছে। তাহলে এক্ষেত্রে কীভাবে আমরা একটা ইউনিফাইড চিকিৎসা ব্যবস্থা কায়েম করতে পারি, বা সেক্ষেত্রে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারি এবং বেসরকারি হাসপাতালের মধ্যে একটা সমন্বয় সাধন করা, প্রতিটি জেলা শহরে আধুনিক হসপিটাল গড়ে তোলা, সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি উদ্যোগে বাংলাদেশের বিভাগীয় শহরে যদি 7-8টা বড় বড় হসপিটাল করা যায় তাহলে অনেক ভালো হবে। হেলথ কার্ড চালু করা, যতটা সম্ভব বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা, প্রাইভেট চেম্বারকে একেবারে বন্ধ করে দেওয়া, বন্ধ না করা গেলে প্রাইভেট চেম্বারগুলোকে মনিটর করা, হাসপাতাল ও প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর একটা সমন্বয় সাধন করে, একই পরীক্ষা যাতে বারবার না করা হয়। আপনারা দেখে থাকবেন যে একজন ডাক্তার একটা রুগী একজন ডাক্তারের কাছে গেল, উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, উনি যখন আবার অন্য একটা ডাক্তারের কাছে সেই একই পরীক্ষা নিরীক্ষা আবার দেয়, যাতে একই পরীক্ষা নিরীক্ষা বারবার পুনরাবৃত্তি না হয়, এর জন্য ডাক্তার এবং প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা দরকার। প্রাইভেট আমরা
বারবার বলতেছে যে প্রাইভেট চেম্বারকে যদি বন্ধ না করা যায়, অ্যাটলিস্ট প্রাইভেট চিকিৎসার একটি ফি কাঠামো তৈরি করা। দেখেন, আপনারা দেখে থাকবেন, ঢাকায় একটা ভালো ডাক্তারকে আপনি দেখাতে গেলে 2 মাস লাগে তার সিরিয়াল পাওয়ার জন্য, আবার তাকে 3,000 টাকা ফি দিতে হয়। অন্যদিকে গ্রামে কিন্তু এটা না, গ্রামে দেখা যায় যে একটা MBBS এর ডাক্তার মাত্র 100 টাকা ফিতেও রোগী দেখতেছে। তো এই যে একটা বিশাল বৈষম্য, এই বৈষম্যকে দূরীভূত করতে হবে। রোগীকে অহেতুক হয়রানি না করা, রোগীদের সাথে খুবই সুন্দর ভালো ব্যবহারের জন্য ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া বারবার, এবং তাদের কোড অফ কন্ডাক্টগুলোকে রিমাইন্ড করার জন্য একটা ওয়াচডগ এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। বিনা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার সংস্কৃতি বন্ধ করে দেওয়া এবং চিকিৎসা ব্যয় কমানো, চিকিৎসকদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। রোগীদের জন্য একটা ডাটাবেস তৈরি করতে হবে এবং রোগীদের প্রাইভেট, বেসরকারি বা এক ডাক্তার থেকে অন্য ডাক্তার যে ক্ষেত্রে যায় না কেন, তাদের যাতে ডাটা এবং রেকর্ড শেয়ার করতে পারে সেই ব্যবস্থা করা। চিকিৎসকদের কমিশন বাণিজ্যকে বন্ধ করা। মাঝে মাঝে আমরা দেখে থাকি যে চিকিৎসকরা রোগীদের উপর যে খড়গহস্ত হয়, এই ধরনের আচার ব্যবহারগুলোকে একেবারে বন্ধ করা। 5 নম্বরে আমরা যে বিষয়টা বলতে চাই, ঢাকা এবং বিভাগীয় শহরে যানজট। এই যানজট সমস্যা স্বাধীনতার পর থেকেই রয়েছে বলা চলে, কিন্তু প্রত্যেকটা সরকার, স্বাধীনতোত্তর প্রত্যেকটা সরকারই এসেছে যানজটের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে যানজট নিরসন করবে, কিন্তু কেন জানি বা ঢাকা শহরের বা বিভাগীয় বড় বড় শহরের যানজট কখনোই নিরসন হচ্ছে না। এই যানজট নিরসনের জন্য যে সমস্ত প্রস্তাবনাগুলো বা সংস্কার করার দরকার বলে আমরা মনে করি, সেটা 1 নম্বর হতে পারে এর মধ্যে ট্রাফিক আইন মানতে সকলকে বাধ্য করা, ট্রাফিক পুলিশকে তুলে দেয়া, স্ট্রিট লাইটের মাধ্যমে ট্রাফিক সিস্টেমকে কন্ট্রোল করা, সিসিটিভির মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীকে শনাক্ত করা এবং শাস্তির আওতায় আনা, যত্রতত্র পার্কিংকে একেবারে বন্ধ করে দেওয়া, লাইসেন্সবিহীন ড্রাইভার এবং লাইসেন্সবিহীন যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ করে দেওয়া, ট্রাফিক ম্যানেজমেন্টকে সম্ভব হলে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া। এক্ষেত্রে আমরা একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে দেখেন, এই বর্তমান যে টার্মোল একটা সিচুয়েশন চলতেছে, পুলিশ নেই, কিন্তু আমাদের দেশের শিক্ষক, আমাদের দেশের ইউনিভার্সিটি, কলেজ, ইভেন স্কুলের ছাত্র খুব সুন্দরভাবে ট্রাফিক ম্যানেজমেন্টগুলো করে যাচ্ছে। তাই তাদের জন্য এমনটা যদি করা যায়, সপ্তাহে কমপক্ষে 3 ঘন্টা কমিউনিটি ওয়ার্কের ব্যবস্থা করা ভলেন্টারিলি। পাশাপাশি এটাও করা যেতে পারে যে আমাদের প্রচুর আনএমপ্লয়েড শিক্ষিত যুবক রয়েছে, তাদেরকেও আমরা এই ট্রাফিক ম্যানেজমেন্টের কাজে লাগাতে পারি। ঢাকা শহরের রাস্তার উপরে কনজেশন চার্জ আরোপ করা, লেন মেনটেন করে ড্রাইভ করা, ট্রাফিক আইন ভঙ্গকারীকে জরিমানা প্রদান বাধ্য করা, ফুটপাতের উপর সমস্ত মার্কেট তুলে দেওয়া, রাস্তার উপর থেকে হকার বন্ধ করে দেওয়া এবং রাস্তাকে প্রশস্ত করা। তবে হকার ছুটির দিনে বা উইকেন্ডগুলোতে স্ট্রিট মার্কেটে বসতেই পারে। আবার হকারদেরকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাঁদাবাজি শুরু হয়, এই চাঁদাবাজিকে বন্ধ করে দেয়, ওভারব্রিজ ব্যবহারকে বাধ্য করা, অহেতুক হর্ন বাজানোকে নিষিদ্ধ করা। ঢাকা শহরকে থেকে আমি বলি, হয়তো বা এটা অনেকে হার্শ হতে পারেন বা বাস্তবতার ক্ষেত্রে আধুনিকতার কারণে বলতে চাচ্ছি যে ঢাকা শহর থেকে রিক্সা তুলে দেওয়া। তবে এক্ষেত্রে যেটা হবে, শহরের প্রায় প্রত্যেকটি জায়গায় যাতে পাবলিক ট্রান্সপোর্ট যেতে পারে এটা নিশ্চিত করা। দূরপাল্লার যানবাহনগুলোকে ঢাকা শহরের বাইরে ডিপো স্থাপন করা, অর্থাৎ ঢাকা শহরে আপনি দেখবেন কমলাপুর, গাবতলী বা এই সমস্ত মগবাজার বিভিন্ন কেন্দ্রে যে দূরপাল্লার বাসগুলোর যে ডিপো রয়েছে, এই ডিপোগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা, বাহির থেকে এই ডিপো চালু করা, ট্রাফিক সিস্টেমটাকে চালু করেন। আপনি এক্ষেত্রে ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে যারা থাকবে তাদেরকে বিদেশ থেকে কীভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট হয় এর উপরে শর্ট কোর্স আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এবং তাদের স্বেচ্ছাচারিতার জবাবদিহিতা নিশ্চিত করা। বিগত 15টি বৎসরে স্বৈরাচারী হাসিনা সরকার সংবাদপত্রকে এমনভাবে কন্ট্রোল করেছে এবং তাদের গলা টিপে ধরেছে যে সাংবাদিকরা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সত্য প্রকাশ করতে পারে নাই এবং সত্য প্রকাশ করতে দেওয়া হয়নি। এই কালচারকে বন্ধ করার জন্য যেটা করা যেতে পারে,
যেটা করা যেতে পারে, সমাজের সচিত্র তুলে ধরার, যেহেতু তাদের প্রধান কাজ সাংবাদিকদের, আর যেহেতু সাংবাদিকরা সমাজের দর্পণ, এর জন্য সরকারকে সুপরামর্শ, গঠনমূলক সমালোচনা, সরকারের ভুলভ্রান্তি জনসম্মুখে তুলে ধরার জন্য স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধা না দেওয়া, কোনো প্রকার ইলেকট্রনিক, অফলাইন, অনলাইন, টিভি বা পত্রিকা, কোনো সংবাদ মাধ্যমকে বন্ধ না করা। আমরা বিগত দিনগুলোতে ইভেন 1972 থেকে 75 সালে যে গভর্নমেন্ট ছিল, তৎকালীন সময় দেখেছি 4টি অথবা 6টি সংবাদপত্রকে রেখে বাকি সমস্ত সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিয়েছিল। ঠিক একই সিলসিলাতে আমরা দেখেছি স্বৈরাচারী হাসিনা গভর্নমেন্টে দিগন্ত টিভি, আমার দেশের পত্রিকাকে বন্ধ করে দিয়েছে, পিস টিভি বন্ধ করে দিয়েছে। এই যে অনলাইন বা ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেয়, কালচারকে বা একেবারে বন্ধ করে দেয়। সাইবার সিকিউরিটি যে আইন রয়েছে, এটার অপব্যবহার রোধ করা, সরকারের লেজুর বৃত্তি বন্ধ করা, সাংবাদিকদের চাঁদাবাজিকে বন্ধ করা। আমরা অনেক সময় দেখে থাকি সাংবাদিকরা ভুল তথ্য উপাত্ত দিয়ে একটা রিপোর্ট করে, আবার এই রিপোর্টের প্রেক্ষিতে তারা চাঁদাবাজি করে। এটা যাতে করতে না পারে, এর জন্য সাংবাদিকদেরকে একটি জবাবদিহিতার বা আওতায় নিয়ে আসা। পাশাপাশি সাংবাদিকদের কোড অফ কন্ডাক্টকে বারবার এগেইন এন্ড এগেইনকে রিমাইন্ড করার জন্য বছরে একবার দুইবার বিভিন্ন ধরনের শর্ট কোর্স অথবা সেমিনার, সিম্পোজিয়াম আলোচনার মাধ্যমে তাদের কোড অফ কন্ডাক্টকে মনে করিয়ে দেয়। সাংবাদিকদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের রাজনীতি বন্ধ করে দেয়। প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে আমরা দেখেছি সাংবাদিকরা রাজনীতিতে জড়ায় এবং একটি পক্ষ আরেকটি পক্ষকে গভর্নমেন্টের ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্টি গভর্নমেন্টে, এই যে নেপোটিজম এবং পলিটিক্সে জড়ায়, সঠিক তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরে না, বরং জনগণও সঠিক চিত্রতা পায় না। আধুনিক ও বাস্তবসম্মত সংবাদপত্রের নীতিমালা প্রণয়ন করা, এক কথায় সত্যিকার স্বাধীনভাবে যেমনি সংবাদপত্রের সত্যিকার স্বাধীনতা যেমনি নিশ্চিত করা দরকার, ঠিক তেমনি সাংবাদিকদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আমরা আরেকটা বিষয় না বললেই নয়, এই বিষয়টা অনেকেই বলেছেন বা আমরাও চাই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টা আরও সংস্কার সাধন করবে, সেটা হচ্ছে প্রবাসীদের কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিত করা। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, প্রবাসীদের জন্য প্রবাসী পেনশন স্কিম চালু করা, বেনিভোলেন্ট ফান্ডের ব্যবস্থা করা, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে একটা প্রবাসী ডেস্ক রয়েছে, এটা নামে মাত্র ডেস্ক, এই ডেস্কটাকে আরও কার্যকরী করার পদক্ষেপ নেওয়া, এয়ারপোর্টে যাত্রী হয়রানিকে বন্ধ করা, চাঁদাবাজিকে বন্ধ করা, লাগেজ চুরি, লাগেজ কাটাকে বন্ধ করা, প্রবাসীদের জন্য বাংলাদেশের বিমানে যতটা সম্ভব সুলভ মূল্যের টিকিট যাতে পায় সেটার ব্যবস্থা করা এবং টিকিট কেন্দ্রিক যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া, প্রবাসীদের জন্য নতুন নতুন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনি খেয়াল করে থাকবেন বাংলাদেশের কর্মসংস্থান মেনলি মিডল ইস্ট, কিন্তু এখন কিছুটা ইউরোপ রয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া যেভাবে এই কর্মসংস্থান ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রির উপরে যে খরব দৃষ্টি রেখেছে এবং যেভাবে এই ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রিটাকে আজকে মিডল ইস্টে দখল করতে যাচ্ছে, আমরা অদূর ভবিষ্যতে দেখব যে এই ইন্ডাস্ট্রি থেকে আমরা শিক্ষা পড়তে পারি। তাই আমাদেরকে আগে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে, অন্যান্য দেশগুলিতে কর্মসংস্থান অল্টারনেটিভ ব্যবস্থা চিন্তা করা, আধুনিক ট্রেনিং প্রদানের মাধ্যমে বিদেশগামী ম্যান পাওয়ার যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো রয়েছে তাদেরকে আরও দক্ষ করে তোলা এবং দক্ষ শ্রমিকের রপ্তানি করা। এবং আরেকটা বিষয় যে আপনি যদি ইংরেজি এবং আরবি জানেন তাহলে গোটা দুনিয়াকে আপনি চলতে পারেন। তাই আমরা বলতে চাই যে প্রত্যেকটা জনসংখ্যা রপ্তানির আগে তাদেরকে কমপক্ষে ন্যূনতম ইংরেজি, আরবি এবং আইটি একটা বেসিক কোর্স করে যাওয়া এবং তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, অল্প খরচে বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করা। আপনি দেখবেন যে ইন্ডিয়া থেকে খুবই অল্প সামান্য খরচে মাত্র 1.5 লাখ টাকায় সৌদিতে এসে চাকরি করে, অথচ বাংলাদেশে
একে সৌদি বা মিডল ইস্টে আসতে 6 থেকে 7 লাখ টাকা চলে আসে, এইটার ব্যবস্থা করা, এটা এরকম ব্যবস্থা করা, জনসংখ্যা রপ্তানিতে সব ধরনের দুর্নীতি বন্ধ করা এবং অতিরিক্ত মুনাফাখোরদের লাগাম টেনে ধরা। আপনারা এই এই সমস্ত বিষয়গুলোকে যেই সংস্কারের কথাগুলো আমরা বললাম, এগুলোকে যদি দেখা যায় তাহলে নিঃসন্দেহে ভালো হয়। পরিশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, তরুণ ও বয়স্কদের সংমিশ্রণে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, তারা জনগণের আস্থার প্রতীক। আমরা বিশ্বাস করি তাদের কাছে দেশবাসীর প্রত্যাশাও অনেক বেশি। তাই বর্তমান সরকার উপরোক্ত ক্ষেত্রগুলোতে যদি সংস্কার সাধন করে সবার আগে, এবং অফকোর্স এই বিষয়গুলোকে তারা কনসিডারেশনে নিয়ে আসবে, এটাই হচ্ছে দেশবাসীর প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।